নলেজ ক্রিয়েশন, রিসার্চ আউটপুট অথবা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের অবস্থান এখনো সীমিত। এই গ্যাপগুলোর পিছনে মূল কারণগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? দক্ষতা যতক্ষণ না আমি অর্জন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার সেই জ্ঞানকে আমি কাজে লাগাতে পারবো না। জ্ঞানকে কাজে লাগাতে না পারলে জ্ঞান ভিত্তিক সমাজও তৈরি হবে। ইন্টারনেট শাটডাউন বা নেটওয়ার্ক ডিসরাপশন নিয়ে যদি বলি যে আমরা এটা একটা নীতিগত বড় প্রশ্ন হয়ে উঠেছে। আমরা ইভেন দেখেছিও যে 2024-এ ইন্টারনেট শাটডাউনের জন্য অনেক ধরনের ক্ষতি হয়েছে। ইন্টারনেটকে একটা মৌলিক অধিকার হিসাবে ডিক্লেয়ার করতে, আপনি যদি ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসাবে ডিক্লেয়ার করেন তখন কিন্তু এটাকে আপনি ইচ্ছা করলে শাটডাউন করতে পারবেন। ইনভেস্টরদের কাছে আসলে বাংলাদেশের আইসিটি সেক্টরটা আসলে কিভাবে ক্রেডিবিলিটি তৈরি করতে পারছে? যতটা হওয়া উচিত ততটা হচ্ছে না। আমাদের যে পরিমাণে স্টার্ট আপে ইনভেস্টমেন্ট হওয়ার কথা, মানে বিদেশি ইনভেস্টমেন্ট আসার কথা, সেটার একটা ফ্র্যাকশনও আসে না। একটা শক্তিশালী ডিজিটাল ইকোনমি গড়তে হলে এই মুহূর্তে আসলে কি ধরনের স্ট্র্যাটেজিক শিফট দরকার? তো তিনটা জিনিস, এক নম্বর হচ্ছে দক্ষতা, দুই নম্বর হচ্ছে অবকাঠামো, তিন নম্বর হচ্ছে একটা ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার বা মাস্টার। প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ফাইনলাইনের আজকের পর্বে আপনাদের জানাই স্বাগতম। ফাইনলাইনে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার সহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে। আজকের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আমি আছি, মাহবুবা ইসলাম। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সৈয়দ আলমাস কবির। তিনি বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্কের চেয়ারম্যান এবং বেসিসের প্রাক্তন সভাপতি। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। আজকে আমরা তার অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন বিষয়ে গভীরভাবে আলোচনার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমরা যদি একটু সরাসরি একদম প্রশ্নে চলে যাই যে বাংলাদেশ গত এক দশকে ডিজিটাল বাংলাদেশ ধারণা থেকে একটা বিস্তৃত ডিজিটাল ইকোনমি নির্মাণের দিকে এগিয়েছে, যে এক্ষেত্রে আসলে আইসিটি খাতটাকে শুধু সহায়ক খাত না, বরং একটা গ্রোথ ইঞ্জিন হিসেবে দেখা হচ্ছে। আপনার দৃষ্টিভঙ্গিতে এই রূপান্তরটা আসলে কতটা বাস্তব কাঠামোগত পরিবর্তন তৈরি করতে পেরেছে? অবশ্যই হচ্ছে আইসিটি সেক্টরটা আমাদের জন্য একটা বড় সম্ভাবনাময় একটা সেক্টর, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। বাংলাদেশের জন্য এটা আরও বেশি রেলেভেন্ট। তার কারণটা হচ্ছে কি, যে বাংলাদেশ তো একটা খুব ঘনবসতিপূর্ণ একটা এলাকা, এবং আমাদের এখানে ধরেন অ্যাগ্রিকালচারাল যে ল্যান্ড, মানে আমাদের জমির কিন্তু অভাব রয়েছে, একটা লিমিটেড জমি রয়েছে। তো অনেক দেশে যেটা হয় যে আপনি বড় বড় ফ্যাক্টরি বানাচ্ছেন, বিশাল বিশাল ফ্যাক্টরি, সেখানে অনেক মানুষ কাজ করছে, এটা ঠিক। কিন্তু আমাদের সেই জমির পরিমাণ যেহেতু লিমিটেড, আইটি সেক্টরে যেটা হয় যে আপনি একটা ছোট জায়গায় একটা ছোট ঘরে বসে কিন্তু আপনি হাজার হাজার ডলার, মিলিয়ন ডলার কামাতে পারেন। সো আমাদের মতো দেশের জন্য এই সেক্টরটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং অর্থনীতির দিক থেকে আমি বলবো যে অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখতে পারে। হ্যাভিং সেড দ্যাট, প্রবলেম হচ্ছে যে আমাদের এখানে অন্যান্য সেক্টরে আমরা যেভাবে ফোকাস করেছি, বিশেষ করে আরএমজি সেক্টরে, যেটা আমরা সবাই জানি যে গত প্রায় 40 বছর ধরে আমরা এই সেক্টরে কাজ করে আসছি এবং একটা খুব ভালো একটা পর্যায়ে নিয়ে গেছি বাংলাদেশকে। অলমোস্ট সেকেন্ড পজিশনে আছে আমরা সারা দেশে। সো সেই রকম ফোকাসটা আমরা, বা সেই রকম মানে যখন আমি ফোকাস বলছি তখন আমি বলছি যে সরকারের যে পলিসি বা অন্যান্য যে নীতিমালা, সেই জিনিসটা আমরা এই সেক্টরে এখনো দিতে পারিনি। যদিও আমরা এটা নিয়ে অনেক দিন কথা বলে আসছি, আমরা বলে আসছি, কেউ কিন্তু অস্বীকার করছে না যে আইসিটিতে সম্ভাবনা কম বা এরকম কিছু, বা এটাতে না, এটা দিয়ে কিছু হবে না, এরকম কিছু কেউ বলছে, সবাই এটা নিয়ে পজিটিভ। কিন্তু সত্যিকার অর্থে ওইভাবে এখন পর্যন্ত সেই ধরনের ফোকাসটা আমরা ভালোভাবে দিতে পারিনি। সেটা একটা বড় কারণ যে আমার মনে হয় এখনো অনেক দূর যেতে হবে আর কি। এই যে রেটোরিক আর বাস্তবতার মাঝখানে যে একটা গ্যাপটা, এটা আসলে পলিসি মেকিংয়ে বেশি গ্যাপ নাকি হচ্ছে এক্সিকিউশন লেভেলে বেশি গ্যাপ? দুটোই দুটোই। রেটোরিক্সটা একটা আছে, আমরা তো এতদিন শুনে আসছি ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, গত 10-15 বছর ধরে শুনে আসছি। পরে কিছুদিন ধরে শুনলাম স্মার্ট বাংলাদেশ। ভালো, আর এরকম একটা স্লোগান থাকা ভালো, একটা মানে আমার গোল থাকা ভালো, কিন্তু সেটা যদি শুধু রেটরিক হয়, যেটা আপনি বললেন, তাহলে তো কোনো লাভ হলো না। সো আমি বলছি ডিজিটাল বাংলাদেশ বানাবো,
কিন্তু আমি কাজের বেলা এবং আমি বড় বড় সভা করছি, সেমিনার করছি, বক্তৃতা দিচ্ছি, এসব করছি, সেখানে আমি বলছি, স্বপ্ন দেখাচ্ছি। সবচেয়ে মানে যেটা বড় এবং সেটা একদিক থেকে আবার খারাপও, যে আমি স্বপ্ন দেখাচ্ছি কিন্তু আমি আসলে তাদের তাদের যাদেরকে আমি স্বপ্ন দেখাচ্ছি তাদের জন্য কোনো কাজ করছি না। সো সেই যে সেটা হচ্ছে যে সেইখানে আমাদের যেটা বলছিলাম এর আগে, যে পলিসি, যে আমাদের যে এই পলিসি ম্যাটার্সগুলো, সেগুলোতে আমরা আসলে ওভাবে কখনো সিরিয়াস হইনি। আম, আমাদের এখানে তো সবসময় আমরা বলে থাকি যে কোনো জিনিসে আপনার একটা ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো দরকার। সো এইখানে কিন্তু দুরকম অবকাঠামো দরকার। একটা তো ফিজিক্যাল অবকাঠামো, আপনার নেটওয়ার্ক থাকতে হবে, ইন্টারনেট থাকতে হবে ইত্যাদি। আরেকটা বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে সফট ইনফ্রাস্ট্রাকচার, সেটা হচ্ছে এই নীতিমালা, পলিসি। আপনি আজকে একটা কথা বললেন যে ঠিক আছে আমরা এইভাবে কাজ করব, আবার পরের বছরের বাজেটে সেটা চেঞ্জ হয়ে গেল। এই ধরনের ইনকনসিস্টেন্সি থাকলে তো ধরেন মানুষ কনফিউজড হয়ে যাবে। যারা বিনিয়োগ করবে, যারা ব্যবসায়ী, তারাও এখানে বিনিয়োগ করতে চাইবে না, তারাও ভয় পাবে যে আমি করব কেন। সো এই জন্য বলছিলাম যে এত বছর আসলে আমরা এটা নিয়ে কথা বলছি, আমার কাছে কেন জানি মনে হয় এটা একটু মোর রেটরিক দ্যান অ্যাকচুয়াল, মানে যেটাকে কাজে দেখানো, বাস্তবসম্মত না। বাস্তবসম্মত না। যেটা একটু স্পেসিফাই করি যে এই পরিবর্তনটা কি আরবান ইকোনমিতে বেশি ভিজিবল নাকি হচ্ছে রুরাল ইকোনমিতেও সমানভাবে পৌঁছেছে? সব জায়গায় হয়েছে, বাট ডেফিনেটলি রুরাল এরিয়াতে অনেক কম হয়েছে। এবং আমাদের এখানে তো একটা আরবান এবং রুরাল যে ডিজিটাল ডিভাইড, এটা কিন্তু বেশ বড় একটা ডিজিটাল ডিভাইড। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি ঢাকা শহরে বসে যদি একটা ইন্টারনেট কানেকশন নেন, আপনি যেই টাকা দিবেন, আপনি যদি নীলফামারীতে সেই একই কোয়ালিটির, একই ব্যান্ডউইথের ইন্টারনেট কানেকশন নিতে চান, আপনাকে দেখা যাবে যে 5 গুণ, 6 গুণ, 8 গুণ দাম দিয়ে নিতে হচ্ছে। যদিও সরকার কয়েকবার বলেছে না, এক দেশ এক রেট ইত্যাদি, হ্যাঁ, ধরেন কথার কথা 500 টাকা রেট ফিক্স করে দেওয়া হলো, কিন্তু সেই কোয়ালিটি কিন্তু আপনি ওখানে পাচ্ছেন না। কোয়ালিটি কিন্তু ওই 8 গুণ কমই পাচ্ছেন। টাকায় কি দিচ্ছেন, তো সেটা তো লাভ হলো না। সো ডিজিটাল ডিভাইডটা রয়ে গেছে। একটা তো এই জিওগ্রাফিক্যাল ডিজিটাল ডিভাইড আছে, রুরাল এবং আরবান। আরেকটা ডিজিটাল ডিভাইড আছে, সেটা হচ্ছে যে আমাদের মানে বয়সে। এটা অবশ্য পৃথিবীর সব জায়গাতেই থাকে। যারা ইয়াং পপুলেশন তারা বেশি আইটি সাভি হয়, যারা ওল্ডার জেনারেশন তারা কম আইটি সাভি হয়, তারা কম ব্যবহার করে, স্মার্টফোন ব্যবহার সবাই করতে পারে না। আমার মা যেমন স্মার্টফোন ব্যবহার করতে বারবার কনফিউজড হয়ে যায়। সো এই জিনিসটা, এই ধরনের একটা ডিজিটাল ডিভাইড আছে। আমার মনে হয় যে এই যে আমি আরবান এবং রুরাল যে ডিভিশনের কথা বললাম, ডিভাইডের কথা বললাম, এই যে বড় গ্যাপটা, এই গ্যাপটা পূরণের জন্য কিন্তু আমরা বহুদিন ধরে কথা বলে আসছি। কিন্তু ওই যে অ্যাগেন রেটরিক্স। আমরা বাংলাদেশ আসলে দীর্ঘদিন ধরে আমরা বলছিলাম যে গার্মেন্টস এবং রেমিটেন্স ভিত্তিক অর্থনীতিতে ছিল, কিন্তু এখন তো আইসিটি এবং ডিজিটাল সার্ভিসের একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এক্ষেত্রে আসলে এই ট্রানজিশনটা কতটা সাস্টেনেবল বলে আপনার মনে হয়, বা এক্ষেত্রে কি আমরা নতুন কোনো আরও ঝুঁকির মধ্যে প্রবেশ করছি কিনা, যেমন আউটসোর্সিং ডিপেন্ডেন্সি বা প্ল্যাটফর্ম বেসড ভালনারেবিলিটি? না, আমি মনে করি যে ঝুঁকি তো অবশ্যই না, এবং আমাদেরকে এদিকেই যেতে হবে। আপনি একটা দেশের পুরো ইকোনমি একটা পার্টিকুলার সেক্টর বেসড হলে তো ওইটা একটা বড় ঝুঁকি। এবং এই ঝুঁকিটা কিন্তু খুব রিয়েল ঝুঁকি। তার কারণটা হচ্ছে যে আমরা গার্মেন্টস নিয়ে যেই কাজটা করে আসছি গত 4 দশক ধরে, আমাদের প্রধান সেলিং পয়েন্ট কি? আমাদের প্রধান সেলিং পয়েন্ট হচ্ছে সস্তা শ্রম। আমরা আমাদের শ্রমিকদেরকে অনেক কম টাকা দিই, যেটা হয়তো আপনি অন্য দেশে গেলে বেশি টাকা দিতে হবে, এই জন্য সবাই আমাদের দেশে কাপড়গুলো সেলাই করায়। এই অ্যাডভান্টেজটা তো থাকবে না কয়েকদিন পরেই, কেননা আপনার যে অটোমেটেড বিভিন্ন ধরনের যে রোবটিক্স চলে আসছে, বিভিন্ন ধরনের যে অটোমেশন চলে আসছে, এখানে দেখা যাবে যে অলরেডি কিন্তু শুরু হয়েছে। প্রজেক্ট প্রমিথিউস নামে একটা প্রজেক্ট হয়েছে, যেখানে পুরো ম্যানুফ্যাকচারিং, গার্মেন্টস না, যে কোনো ম্যানুফ্যাকচারিং, এখানে রোবটিক্স ইউজ করে মানে হিউম্যানলেস ফ্যাক্টরি চলছে। এবং আপনি চিন্তা করেন, যখন একটা হিউম্যানলেস ফ্যাক্টরি চলে, সেটার কিন্তু 24 ঘন্টা চলতে পারে, তাই না? ওখানে তো কোনো মানুষ নাই, তার কোনো ছুটি ছাটা নেই, শুক্রবার শনিবার নেই, রবিবার নেই। সো এইরকম একটা যদি জিনিস চলে আসে, টেকনোলজি চলে আসে, যেটা আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যেটা আসবে, তখন কিন্তু ওই সস্তা শ্রমের ব্যাপারটা ডাজ নট ম্যাটার, তাই না? সো আমেরিকা থেকে কোন মানে একটা কোম্পানি
এত দূরে কেন অর্ডার দিবে? সে ওইখানে আমেরিকাতে জায়গার অভাব নেই, সেখানে ফ্যাক্টরি বানিয়ে সেখানে সে রোবট বসিয়ে সেখানেই সে কাজ করে নিতে পারে। সো এই ঝুঁকিটা খুব রিয়াল, কিন্তু আইসিটির বেলায় কিন্তু সেটা না। আইসিটির বেলায় হচ্ছে সমস্ত হচ্ছে আপনার মেধা। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কাজ হয়ে যাচ্ছে। আমাদের যারা এখন আউটসোর্সিং করতো, এত বছর ধরে যারা ফ্রিল্যান্সিং করছে, আউটসোর্সিং করছে, তাদের অনেক কাজ এখন কমে গেছে। তার কারণ হচ্ছে অনেক কাজ তারা যেগুলো করতো সেগুলো এআই দিয়ে হয়ে যাচ্ছে, সেটা ঠিক। কিন্তু অনেক নতুন নতুন কাজ আবার তৈরি হচ্ছে, যেগুলোর জন্য কিন্তু মানুষকে লাগবে, মেধা লাগবে। সো সেই মেধার তো আমাদের অভাব নেই, এবং এই মেধাগুলোকে যদি আমরা আরো বেশি নার্চার করতে পারি, তাহলে আমি মনে করি যে এইটাই হচ্ছে একমাত্র সেক্টর যেটা অ্যাকচুয়াল সেন্সে সাস্টেনেবল। ক্ষেত্রে আসলে আপনার মতো ডাইভার্সিফিকেশনটা কিভাবে হচ্ছে? মানে আমাদের গ্লোবাল শকসের ক্ষেত্রে কি আইসিটি খাত রেজিলিয়েন্স বাড়ায়, নাকি এই যে আবারও ভালনারেবিলিটি তৈরি করে? না, মানে গ্লোবাল পার্টিসিপেশনের কথা বলছেন তো, যে আমি যদি বিদেশের জন্য কাজ করি, দ্যাট ইজ ডেফিনেটলি আমার তো একটা নলেজ বাড়ছে। আমার বিদেশ মানে আমার যে ক্লায়েন্ট, তার কাছ থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখতে পারছি। এখানে একটা নলেজ ট্রান্সফার হচ্ছে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি নিজেকে কিন্তু আপগ্রেড করছি, আপস্কিলিং করছি। সো এখানে আমার নিজের উৎকর্ষতা বাড়ছে। সো এইটা আমি বলবো যে এটা একটা ডেফিনেটলি একটা ভালো জিনিস, যে আমরা গ্লোবাল প্লেয়ার যদি আমরা হতে পারি ঠিক মতো। যেমন মনে করেন, আমি বেশ কিছুদিন ধরে একটা কথা বলি, সেটা হচ্ছে যে শুধু এই আউটসোর্সিং এগুলো না, আমরা যদি বিদেশে কাজ করার সুযোগ পাই, যেমন আমাদের বাংলাদেশে অনেকগুলো কোম্পানি, আইটি কোম্পানি, তারা বেশ ভালো ভালো প্রজেক্ট করেছে, সাকসেসফুলি করেছে। যেমন আপনি জানেন যে আমাদের যে ইজিপি প্রজেক্ট আছে, যেটা আমাদের ইলেকট্রনিক মানে অনলাইনে টেন্ডার সাবমিশন, আমাদের যেই বড় এই যে আমাদের ড্রাইভার লাইসেন্স বা আমাদের এনআইডি যে রেজিস্ট্রেশন পুরো সিস্টেমটা এবং ম্যানেজমেন্ট সিস্টেমটা, তারপর ধরেন আমাদের যে হজ ম্যানেজমেন্ট সিস্টেমটা। তো এই ধরনের বড় বড় যে সিস্টেম আমাদের দেশের ছেলেমেয়েরাই করেছে। এখন এই কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট অভিজ্ঞ, এরা কিন্তু ইচ্ছা করলেই আফ্রিকার কোনো একটা দেশে গিয়ে এটা অফার করতে পারে, এবং তাদেরও ওইগুলো দরকার আছে। সো এটা করলে যেটা হবে, যদি এটার জন্য বেশ কিছু রেকমেন্ডেশনস আছে, ওটা আমি হয়তো অন্য সময় বলবো। আমি বলছি যে এই ধরনের কাজ যদি আমরা বিদেশে করার সুযোগ পাই, তখন যেটা হবে কি, যে আমাদের এক্সপোজারটা তো বাড়বে, বৈশ্বিক এক্সপোজারটা তো বাড়বে, বাংলাদেশের নাম সারা পৃথিবীর লোকরা জানতে পারবে। একই সাথে যেটা হবে যে ওই দেশের নলেজ ট্রান্সফার আমরা কিন্তু করতে পারবো, এবং সেটার অভিজ্ঞতা কাজে লেগে হয়তো আরেকটা দেশে করতে পারবো, তারপর আরেকটা দেশে করতে পারবো। সো এইভাবে হয়তো আমরা একটা পৃথিবীতে আইটি, যেমন আরএমজিতে আমরা একটা লিডার, এখন আমরা আইটিতেও কিন্তু এভাবে লিডার হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। আমরা প্রায়ই বলি যে বাংলাদেশ ইজ মুভিং টুয়ার্ডস আ নলেজ ইকোনমি। তো এক্ষেত্রে নলেজ ক্রিয়েশন, রিসার্চ আউটপুট অথবা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের অবস্থান এখনো সীমিত। এই জায়গাটাতে আসলে এই গ্যাপগুলোর পিছনে মূল কারণগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দুঃখজনক আসলে। মুশকিল হচ্ছে কি, যে যখন আপনি নলেজ ইকোনমি বলবেন, তখন তো আসলে নলেজটা লাগবে। হ্যাঁ, আমি বলছি না যে আমাদের নলেজ নাই। আমি যদি আইটির কথাই শুধু ধরি, এই স্টেম ধরেন, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ, এইসবে আমাদের সারা বছরে প্রায় 22,000 ছেলে মেয়ে প্রতি বছর গ্র্যাজুয়েট করে আমাদের এই 150টা ইউনিভার্সিটি থেকে, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি মিলিয়ে। এই 22,000-এর মধ্যে আপনি যদি এদেরকে বলেন যে কালকে চাকরির জন্য আপনি নিতে চান, আপনি নিতে পারবেন না। মানে আমার কোম্পানিতে আমি যখন কোনো এই ধরনের সদ্য গ্র্যাজুয়েট কাউকে যখন আমি ইন্টারভিউ করি, আমি দেখি যে হি অর শি ইজ নট সুটেবল। সো ওর নলেজ আছে, কিন্তু সে তার স্কিলটা নাই, দক্ষতাটা নাই। তো দক্ষতা ছাড়া আপনি সেই নলেজকে কিন্তু কাজে লাগাতে পারবেন না। আপনার দক্ষতা থাকলেই নলেজকে কাজে লাগানো যায় বা জ্ঞানকে কাজে লাগানো যায়। শুধু আমার জ্ঞান আছে, ওটা একটু মোর থিওরিটিক্যাল হয়ে গেল। হ্যাঁ, সো দক্ষতা যতক্ষণ না আমি অর্জন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার সেই জ্ঞানকে আমি কাজে লাগাতে পারবো না। জ্ঞানকে কাজে লাগাতে না পারলে জ্ঞান ভিত্তিক সমাজও তৈরি হবে না। এক্ষেত্রে তো আসলে তাহলে সে তো তখন পড়াশোনা করছে, তো দক্ষতাটা তো আমরা
মানে গ্র্যাজুয়েট হওয়ার পরে এক্সপেক্টও করতে পারি না, সেক্ষেত্রে আসলে রোলটা কি হওয়া উচিত? কারণ সে গ্র্যাজুয়েশনের পর যদি তাকে কোনো মানে সুযোগই না দেওয়া হয়, তাহলে তো সে দক্ষতাটা পাচ্ছে না। এক্স্যাক্টলি, আমি এক্সপেক্ট করছিলাম এই প্রশ্নটা। যেটা করতে হবে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটা চেঞ্জ আনতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাতে বিশেষ করে আমি কিন্তু বলছি টার্সিয়ারি এডুকেশন, হায়ার সেকেন্ডারি পর্যন্ত অন্যরকম, কিন্তু টার্সিয়ারি এডুকেশন মানে যেটা বিশ্ববিদ্যালয় লেভেলের এডুকেশন, সেখানে কিন্তু আপনাকে আউটপুট বেসড এডুকেশনে যেতে হবে। অর্থাৎ যে আপনার ইন্ডাস্ট্রিতে কি দরকার আছে, ইন্ডাস্ট্রির মনে করেন আমার দরকার আছে যে আমার আগামী 5 বছরে ইন্ডাস্ট্রি থেকে বলল যে আমার এই 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 এরকম একটা লিস্ট অফ স্কিলস দিল যে আমার এই ধরনের স্কিলের লোক লাগবে, তখন সেইটা অনুযায়ী সেই ইউনিভার্সিটির তার কারিকুলামটা ডিজাইন করা উচিত যে তার ছেলেটা বা মেয়েটা যখন 4 বছর পরে গ্র্যাজুয়েট করে বের হবে তার যাতে ওই স্কিলগুলো থাকে। সো এর জন্য কি করতে হবে, একাডেমিয়া এবং যে ইন্ডাস্ট্রি সবসময় কথা বলতে হবে, Connection তাদেরকে থাকা। ডায়ালগ থাকতে হবে, ডায়ালগ করতে হবে। দরকার হলে ইন্ডাস্ট্রির একজনকে বা দুজনকে ওই ইউনিভার্সিটির কারিকুলাম কমিটিতে রাখতে হবে, অ্যাডভাইজারি কমিটিতে রাখতে হবে। সে বলবে, কেননা একজন টিচার একজন প্রফেসর সে তো আর জানে না যে ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে বা কি লাগবে বা কিসের অভাব আছে। সো ইন্ডাস্ট্রির লোকে সে কিন্তু সেটা বলতে পারবে। সো এই গ্যাপটা আমাদের রয়েছে, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া গ্যাপটা, এখানে একটা ব্রিজিং লাগবে এবং একটা কোলাবোরেশন লাগবে, এবং এখানে সরকার একটা বড় রোল প্লে করতে পারে। আমাদের দেশে মুশকিলটা হচ্ছে যে আমাদের এখানে যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রয়েছে, তারা এগুলো অ্যালাউ করে না, এবং সেইখানে সেই জন্য আমাদের দেশে যেই নলেজটা নিয়ে জ্ঞানটা নিয়ে একটা ছেলে বা একটা মেয়ে গ্রাজুয়েট করে, সেই জ্ঞানটা সে অ্যাপ্লাই করতে পারে না। তখন তাকে কি করতে হয়, তাকে একটা 3 মাসের ট্রেনিং কোর্স করতে হয় বা 6 মাসের একটা ট্রেনিং কোর্স করতে হয়, তখন সে দক্ষতাটা অর্জন করে। জ্ঞান আছে, আবার দক্ষতাটা তখন অর্জন হলো, তখন সে এমপ্লয়েবল হয়। তো যেটা করতে হবে, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে আরো ফ্লেক্সিবল হতে হবে, বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে এটার মানে প্রয়োজনীয়তা, এবং ওই যে 3 মাস বা 6 মাসের যে ট্রেনিং, এই ট্রেনিংটাকে ওই 4 বছরের কারিকুলামের মধ্যে নিয়ে আসতে হবে। সো সে যখন গ্র্যাজুয়েট করছে, সে নলেজ এবং স্কিল নিয়ে গ্র্যাজুয়েট করছে। সো এইভাবে আমাদের এডুকেশন সিস্টেমটাকে একটা চেঞ্জ আনতে হবে। আপনি মেট্রো রেঞ্জের মাধ্যমে বাংলাদেশের যে ডাটা কানেক্টিভিটি এবং এন্টারপ্রাইজ নেটওয়ার্ক এর সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার সঙ্গে যুক্ত ছিলেন। আপনার অভিজ্ঞতায় একটা শক্তিশালী ডিজিটাল ইকোনমি গড়ে তুলতে হলে সেখানে আসলে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেমন ফাইবার অপটিক নেটওয়ার্ক কি এটি কি শুধু একমাত্র যথেষ্ট, নাকি হচ্ছে ডেটা গভর্নেন্স, সাইবার সিকিউরিটি বা ট্রাস্টের মতো বিষয়গুলো এখানে আরও বেশি প্রাধান্য দেওয়া উচিত? একটা তো হচ্ছে আমার অবকাঠামো, আমার ফিজিক্যাল অবকাঠামো, যেটা আমার সারা দেশে আমার নেটওয়ার্ক থাকতে হবে, ফাইবার অপটিক নেটওয়ার্ক থাকতে হবে, যাতে আমার কানেক্টিভিটি, আমার ইন্টারনেট অ্যাক্সেস, এগুলো আমি এনশিওর করতে পারি। এবং যেটা আমি প্রথমে বলছিলাম যে সেম কোয়ালিটির ইন্টারনেট অ্যাক্সেস থাকতে হবে। আমি ঢাকায় একরকম যেটা দিচ্ছি, আমার সেই সুদূর নীলফামারীতে বা সুদূর রাঙামাটিতে একই ধরনের আমার কোয়ালিটি ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। এটা 1 নম্বর। আরেকটা হচ্ছে যে আমরা যখন এই মানে নীতিমালা নিয়ে কথা বলি, তখন কিন্তু আমরা বারবার করে বলি যে আমরা একটা শুনেছেন না যে ইন্টারনেটের দাম কমে না বা বেশি। অ্যাকচুয়ালি কথাটা আংশিক সত্য। সেটা হচ্ছে ইন্টারনেট ব্যান্ডউইথের প্রাইস কিন্তু অনেক কমেছে, মানে কয়েকশো গুণ কমেছে, কয়েকশো গুণ কমেছে। প্রবলেম হচ্ছে যে আমাদের ট্রান্সমিশন কস্ট ইজ স্টিল ভেরি হাই। মানে আমি ইন্টারনেটটা এখান থেকে এখানে যখন নিয়ে যাব, সেই কস্টটা অনেক হাই। সো এই জন্যই বললাম যে ঢাকায় যা কস্ট, আমার নর্থ বেঙ্গলে আরেকটা অন্যরকম কস্ট। সো এই ট্রান্সমিশন কস্ট আমি যতক্ষণ না কমাতে পারবো, আমার এই জিনিসগুলো মানে আমার এই ডিজিটাল ইকোনমি বলি বা আমার এগুলো একটা হবে না। সো এখানে একটা নীতিমালার একটা পরিবর্তনের একটা বড় সুযোগ আছে, এটা করতেই হবে। এইটা তো হচ্ছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার হলো, কিন্তু তারপরে সেটার যে ব্যবহারটা, সেই ব্যবহারটা করার জন্য কিন্তু আমাকে এই সাইবার সিকিউরিটি বলেন বা আমার ডেটা প্রোটেকশন, ডেটা প্রাইভেসি বলেন, এগুলোকে আমার এনশিওর করতে হবে। যদি আমি ওটা না করতে পারি, তাহলে কিন্তু আমার ইনফ্রাস্ট্রাকচার থেকে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে যে আমি যদি সাইবার সিকিউরিটি এনশিওর না করতে পারি, নেটওয়ার্কের সিকিউরিটি এনশিওর না করতে পারি, আমার প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা ডেটাবেস উইল বি ভালনারেবল।
আমরা শুনি না প্রায় যে নির্বাচন কমিশনের সার্ভার হ্যাক হয়েছে, কিছুদিন আগে একটা বড় সুপার মার্কেটের সার্ভার হ্যাক হয়ে সব ডেটা লিক হয়ে গেছে। সো এগুলো হতেই থাকবে, এবং সেটাতে তখন যেটা আবার হবে, সেটার আবার খারাপ এফেক্ট হচ্ছে, তখন আপনি আমি অ্যাজ আ ইউজার আমরা কিন্তু সিস্টেমকে বিশ্বাস করব না। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, বলে খুব সিম্পল উদাহরণ। আমি যদি অনলাইনে একটা জিনিস কিনি, ই কমার্স অনলাইনে জিনিস কিনি, আমাকে নাম, ফোন নাম্বার, ঠিকানা এগুলো তো লিখতে হয়। এখন আমার যদি ভরসা না থাকে বা ভয় থাকে যে আমার এইগুলো সব লিক হয়ে যাচ্ছে, তাহলে তো আমি অনলাইনে কিনবো না। আর তখন আমি যে ডিজিটাল ইকোনমির দিকে এগোচ্ছিলাম, আমি কিন্তু আবার টার্ন করবো। আমি বলবো না, দরকার নেই, আমি দোকানে গিয়ে হেঁটে গিয়ে কিনে নিয়ে আসছি, মার্কেটে গিয়ে কিনে নিয়ে আসছি। সো উল্টো হবে। সো সিকিউরিটি এনশিওর না করতে পারলে আমার ডিজিটাল ইকোনমি তো প্রগ্রেস করবেই না, বরং নেগেটিভ এফেক্ট হবে আর কি। আর একই রকম ভাবে ডেটা প্রাইভেসি হচ্ছে যে আমি ওই যে আমার নাম ঠিকানা সব দিলাম, আপনি ওইটা নিয়ে অন্য কাউকে দিয়ে দিলেন, মার্কেটিং কোম্পানিকে দিলেন, সেই মার্কেটিং কোম্পানি আমাকে ফোন করছে, SMS করছে, বিভিন্ন রকম করছে, আমি বিরক্ত হচ্ছি। আমি ভাবছি যে আমার নাম্বারটা পেলো কোথায়? পেয়েছে তো আপনার কাছ থেকে। তো এই যে এখন আপনি কি এটা দিতে পারেন কি পারেন না, এই যে লটা এই রিসেন্টলি আমাদের জাস্ট হলো, অন্তর্বর্তী সরকারের সময় একটা অর্ডিন্যান্স হয়েছে, সেটাকে জাস্ট এই ল হিসাবে অ্যাডাপ্ট করা হলো এই পার্লামেন্টে, এই সেশন যেটা শেষ হলো এটাকে করা হয়েছে। সো এখন আমাদের এখানে ডেটা প্রাইভেসি একটা ল আছে। এটা না থাকলে আপনি ওই কোনো ওটার ইউজেবিলিটি বাড়বে না। আরেকটা উদাহরণ দিয়ে বলি, আমরা বহু বছর ধরে চিন্তা করে আসছি, চেষ্টা করে আসছি যে মেডিকেল রেকর্ডসগুলোকে আপনি ক্লাউডে রাখবেন। যা আপনি একটা জায়গায় ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টেস্ট করিয়েছেন, ব্লাড টেস্ট করিয়েছেন, সেটারটা যদি ক্লাউডে থাকে, আপনি আরেকটা হসপিটালে আরেকটা ডাক্তারকে যখন দেখাবেন, এটা কিন্তু আপনার প্রপার্টি। সো আপনি কিন্তু ওইখান থেকে আপনি এনে তাকে দেখাতে পারেন, ওই ডাক্তারকে। আর না হলে কি হবে, না হলে তো যে আপনার এই ডাক্তার বলবে না, ওইটার অ্যাক্সেস তো আমার কাছে নাই, ওই হসপিটালের অ্যাক্সেস তো আমার কাছে নাই। সো এই যে ক্লাউডে রাখার ব্যাপারটা, এটা কিন্তু আপনার আমার জন্য যেমন একটা বড় সুবিধা, এটা কিন্তু একটা বড় বিজনেস অপরচুনিটি। কেউ এই বিজনেস অপরচুনিটিটা নিতে পারছে না, বিকজ ওইটার প্রাইভেসি কি হবে, ওইটা কোন ল দ্বারা গভর্ন হবে, এটা এতদিন কেউ জানতো না। এই এখন হলো, এই কদিন হলো, 1 সপ্তাহ 2 সপ্তাহ হলো। সো এখন আশা করছি এটা নিয়ে কাজ হওয়া শুরু করবে। সো এটার খুব বড় প্রয়োজনীয়তা রয়েছে। আমরা কথা বলছিলাম যে ঢাকায় যেরকম নেটের জন্য খরচ হয় বা অন্য একটা জায়গায় উত্তরবঙ্গে হয়তো এর চেয়ে অনেক বেশি, এক্ষেত্রে আসলে তো আমরা পিছিয়ে পড়ছি। সেক্ষেত্রে প্রাইভেট সেক্টর কি কোনো পদক্ষেপ নিতে পারে কিনা, বা সরকারের পক্ষ থেকেও, বা এখানে কি ধরনের পদক্ষেপ নিলে আসলে জিনিসটাকে সীমিত করে আনা সম্ভব? 1 নম্বর কথা হচ্ছে নীতিমালা দিয়ে এই ট্রান্সমিশন কস্ট কমাতে হবে। 1 নম্বর, ট্রান্সমিশন কস্ট না কমালে এইটা আসলে যত কথাই বলি না কেন, এটা কিছু হবে না। ট্রান্সমিশন কস্ট কিভাবে কমাতে হবে সেটারও কিছু আছে। যেমন আমাদের এখন যেটা হয় যে আপনার বাড়িতে বা আপনার অফিসে যে ইন্টারনেটটা পৌঁছায়, সেটা এবং সাবমেরিন কেবল থেকে যেটা যখন আসে, এর মাঝখানে অনেকগুলো লেয়ার দিয়ে যেতে হয়। মধ্যস্বত্বভোগী আছে অনেক, এই মধ্যস্বত্বভোগী কমিয়ে নিয়ে আসতে হবে, তাতে দাম অনেক কমে যাবে। এরকম কিছু মানে স্টেপস আমাদের নিতে হবে, এখানে নীতিমালার মানে পরিবর্তন করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে যদিও আমাদের এখানে মোবাইল অপারেটর বলি বা ইন্টারনেট যারা সার্ভিস প্রোভাইডার আছে, তাদের কিছু অব্লিগেশনস আছে, যে বিশেষ করে মোবাইল অপারেটরদেরকে ওদের আছে যে মিনিমাম এতটুকু পেনিট্রেশন তোমাকে করতে হবে। সো এগুলোকে আরেকটু বেশি করে মনিটর করা, সত্যি হচ্ছে কিনা। আমি বলছি 5G, কিন্তু আসলেও 5G দিলাম কিনা, ওটা কি 5G হচ্ছে না আসলে ওটাকে 3G বা 4G দিয়ে চলছে। সো এই জিনিসগুলো আমার মনে হয় আরো বেশি মনিটর করা, মানে কোয়ালিটি কন্ট্রোল, আর এগুলোকে আমার মনে হয় করা দরকার আছে। আরেকটা যেটা করা দরকার আছে, মানে এখানে আবার একটা চিকেন অ্যান্ড এগ সিচুয়েশন। এই যে আমি এখন এটা বললাম ঠিকই যে আপনি মনিটর করবেন যে সে 5G ডিপ্লয় করেছে কিনা। এখন সে কেন করবে? কেন 5G ডিপ্লয় করতে হলে তো তার খরচ আছে, এই খরচটা তো তাকে উঠাতে হবে। সে তো ব্যবসা করছে, একটা মোবাইল অপারেটর তো সে ব্যবসা করছে। সে যদি দেখে যে আমি 5G ডিপ্লয় করলাম দূরে কোনো একটা রিমোট এলাকায়, কিন্তু সেটা ব্যবহার হচ্ছে না,
তো ব্যবহার না হলে তো তার ইনকাম হবে না। তো ব্যবহার আমার এনশোর করতে হবে। ব্যবহার আমার কিভাবে এনশোর করতে হবে? আমার লোকাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আমাদের দেশে কি হয় আপনি জানেন যে খুব ভালো করে, ইন্টারনেট মানে আমরা বুঝি ইউটিউব আর ফেসবুক। আমরা কিন্তু এইটা ছাড়া কিছু করি না। বিশেষ করে রুরাল এরিয়াতে সবাই দেখবেন হয় ইউটিউবে গান শুনছে বা নাটক দেখছে, অথবা খুব বেশি হলে ফেসবুক করছে, এই বা এখন হোয়াটসঅ্যাপে কথা বলছে, এতটুকু। কিন্তু অ্যাকচুয়াল ইউজ, যে মনে করেন কন্টেন্ট, মনে করেন আপনার কোনো একটা এডুকেশন বলি, টেলিমেডিসিন বলি, এই ধরনের কন্টেন্ট কিন্তু আমাদের দেশে নাই। নাই বললেই চলে, আছে হয়তো খুব সামান্য। সরকারি সেবাগুলো এগুলো অনলাইনে নাই। মানে অ্যাগেন ওই আমরা গত 15 বছরের রেটরিক্স, হ্যাঁ সবকিছু হয়ে গেছে ডিজিটাল, হয়নি আসলে। আপনি দেখেন, আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি অনলাইনে ফিল আপ করবেন, ফিল আপ করে আবার আপনাকে ওটা প্রিন্ট করে হাতে নিয়ে যেতে হবে, কিন্তু তাহলে তো হলো না। সো ওই জিনিসটা, এই ধরনের আমাদের কন্টেন্ট বানাতে হবে। আমরা যত বেশি এই ধরনের সুযোগ করে দিব ব্যবহার করার, তখনই তো ব্যবহার বাড়বে। যখন ব্যবহার বাড়বে তখন 5Gর চাহিদা বাড়বে, তখন 4Gর চাহিদা বাড়বে ইত্যাদি, তখন ইন্টারনেটের ব্যান্ডউইথের চাহিদা বাড়বে, তখন এই প্রাইভেট কোম্পানিগুলো ওখানে বেশি বেশি করে, রুরাল এরিয়াতেও বেশি বেশি করে তারা ইনভেস্ট করা শুরু করবে। আমরা একটু ইন্টারনেট শাটডাউন বা নেটওয়ার্ক ডিসরাপশন নিয়ে যদি বলি, যে আমরা এটা একটা নীতিগত বড় প্রশ্ন হয়ে উঠেছে। আমরা ইভেন দেখেছিও যে 2024-এর ইন্টারনেট শাটডাউনের জন্য অনেক ধরনের ক্ষতি হয়েছে। এই সিদ্ধান্তগুলো আসলে ফ্রিল্যান্সিং ইকোসিস্টেম বা আউটসোর্সিং মার্কেটে কী ধরনের প্রভাব ফেলে? ইন্টারন্যাশনাল ট্রাস্টের উপর একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে কিনা? হ্যাঁ, সাংঘাতিক। মানে কি বলবো, মানে এটা তো এত বেশি আনফরচুনেট যে মানে তখনকার সরকার ওই জাস্ট তাদের কয়েকটা মানে স্বার্থ হাসিল করার জন্য এটা একেবারে চিন্তা ভাবনা না করে করে ফেলায়, মানে এইটার যে এফেক্ট সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের আছে। আপনি বিশ্বাস করবেন না, এখন তো প্রায় অলমোস্ট 2 বছর হতে যাচ্ছে, এখনো পর্যন্ত বিদেশি ক্লায়েন্টরা ঠিক মতো ভরসা পায় না যে তোমাদের দেশে আবার কি একটা হবে, আবার তোমরা বন্ধ করে দেবে, তখন তো আমাদের সমস্যা হয়ে যাবে। এই যে যখন ট্রাস্ট একবার নষ্ট হয়, কনফিডেন্স একবার নষ্ট হয়, তখন কিন্তু সেটাকে রিপেয়ার করা অনেক অনেক মুশকিল। এই জিনিসটা হতে দেওয়া যাবে না, এটা তো আসলে বলাই বাহুল্য। তার থেকে বেশি হচ্ছে যে আমি যেটা দাবি করব আপনাদের মাধ্যমে, এবং আমি এটা নিয়ে লেখালেখিও করেছি, ইন্টারনেটকে একটা মৌলিক অধিকার হিসাবে ডিক্লেয়ার করতে হবে। আপনি যদি ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসাবে ডিক্লেয়ার করেন, তখন কিন্তু এটাকে আপনি ইচ্ছা করলে শাটডাউন করতে পারবেন না। সো এই জিনিসটা আপনাকে করতে হবে। এবং এখন আসলে মানে আমার যেমন এই পানি এবং ইলেকট্রিসিটির মতো ইন্টারনেটও কিন্তু আমার সমানভাবে দরকার। এবং আরেকটা জিনিস বুঝতে হবে যে ইন্টারনেট বন্ধ হওয়া মানে কিন্তু আমার শুধু আমি ইমেল বন্ধ হয়ে গেছে বা আমার কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে তা না। এটার যে রিপল এফেক্টস গুলো, আপনি ব্যাংকিং করতে পারছেন না, আপনি কোনো মানে আপনার কি বলে মেডিকেল যে সার্ভিসেস গুলো সেগুলোতে ব্যাহত হচ্ছে, অনেক রকমের আপনার আছে। বিদেশের সাথে বদনাম ওটা তো আছেই, ওটা তো অন্য ব্যাপার, কিন্তু আপনার দেশের মধ্যে যে সমস্যাগুলো সেগুলো আসলে আপনি মানে এগুলোকে হ্যান্ডেল করা খুব, আপনার ইকোনমি কিন্তু ধসে যাবে যদি এটা আবার এই ধরনের কোনো একটা দুর্ঘটনা ঘটে। সো আমি এই জন্য বলছি যে এইটা মৌলিক অধিকার হিসাবে ইন্টারনেটকে ঘোষণা দিতে হবে, স্বীকৃতি দিতে হবে। এক্ষেত্রে আপনি তো আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে লং টার্ম একটা রেপুটেশন ড্যামেজ তৈরি হয়েছিল, সেটাকে রিকভার করতে আপনাদেরকে কিভাবে এখনো পর্যন্ত? খুব মুশকিল হচ্ছে আমাদের মানে যারা আউটসোর্সিং করে বেশি, মানে তারা বা ফ্রিল্যান্সিং করে, তাদেরকে বারবার বলতে হচ্ছে ক্লায়েন্টদেরকে যে না তোমরা চিন্তা করো না, আমাদের এখানে সরকার এখন এটা করবে না। আমাদের এখানে প্রথমে এর আগে কি ছিল, এর আগে আমি বলছি যে ধরেন আরো আমাদের যে সাবমেরিন কেবল যখন একটা ছিল, CME-V4 ছিল 2006 সালে, তখন আমাদের সবসময় ক্লায়েন্টদেরকে বলতে হতো যে না আমাদের একটা আছে কিন্তু আমরা খুব এটা দেখে শুনে রাখি। ক্লায়েন্টরা ভয় পেত যে এটা কেটে গেলে কি হবে। তারপরে আমরা কয়েক বছর পরে যেটা করলাম, আমরা কয়েকটা টেরেস্ট্রিয়াল নিলাম আর কি, ইন্ডিয়া থেকে ল্যান্ড দিয়ে আমাদের আসলো। তখন আমরা বলা শুরু করলাম দেখো আমাদের অলরেডি রিডান্ডেন্সি আছে, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে থাকো। এখন কি হচ্ছে, এখন তো মানে আমার একটা থাকুক আর 10টা থাকুক, আমি যদি বন্ধ করে দিই, সুইচ অফ করে দিই, তাহলে তো মুশকিল। সো ক্লায়েন্টকে বোঝাতে হচ্ছে, ক্লায়েন্টকে বলতে হচ্ছে যে না এটা হবে না, এটা সরকার এটার ব্যাপারে খুব সিরিয়াস, সরকার এটাতে
মানে আমরা এটা নিয়ে খুবই মানে সবাই এটা নিয়ে অখুশি ছিল, কিন্তু ওই যে যেটা বললাম যে বিশ্বাস একবার ভাঙলে ভরসাটা আনাটা খুব মুশকিল হয়। আপনি বেসিসের প্রেসিডেন্ট হিসেবে আপনি পলিসি অ্যাডভোকেসিতে কাজ করেছেন। এক্ষেত্রে আসলে আপনার অভিজ্ঞতায় বাংলাদেশের যে আইসিটি পলিসি মেকিং প্রসেস এটা ঠিক কতটা পার্টিসিপেটরি বা এভিডেন্স বেসড? মানে যখন আমি বেসের প্রেসিডেন্ট ছিলাম আমাদেরকে বিভিন্ন মিটিং টিটিং কমিটিতে ডাকা হতো, আইসিটি ডিভিশনের মিটিংগুলিতে ডাকা হতো, বিভিন্ন কমিটিতে আমি যোগ দিয়েছি, কমার্স মিনিস্ট্রিতে বিভিন্ন সময় আমাদের ডেকেছে, সেখানে যোগ দিয়েছি। বাট প্রবলেম হচ্ছে কি যে যা বলেছি সেটা সবসময় গ্রহণ করা হয়নি, হয়তো নিতে হয় তাই নেওয়া হয়েছে আর কি, বা ইন্ডাস্ট্রিকে রাখতে হবে সেই জন্য রাখা হয়েছে। সবসময় সত্যিকার অর্থে জেনুইনলি ওই আমাদের মতামতগুলো গ্রহণ করা হয়েছে বলে আমি এটা বলতে পারবো না। এখন নতুন সরকার এসছে, নতুন সরকারের কাছে আমাদের আশা হচ্ছে যে যখন কোনো পলিসি হবে, ইনফ্যাক্ট অন্তর্বর্তী সরকারের সময় যে কটা পলিসিগুলো হয়েছে, আমাদের নতুন করে টেলিকম নীতিমালা হয়েছে, এই যে ডেটা প্রোটেকশনের কথা বললাম সেটার নতুন অর্ডিন্যান্স হয়েছিল, এরকম কয়েকটা হয়েছিল, সেখানে কিন্তু আমাদের স্টেক হোল্ডারদের কি কিন্তু কোনো পরামর্শ নেওয়া হয়নি, একতরফাভাবে হয়েছে। সো আমি আশা করব যে নতুন সরকার যে আসছে সেখানে আমরা তো স্টেক হোল্ডার, মেইন স্টেক হোল্ডার, সো ইন্ডাস্ট্রি থেকে আমাদেরকে এখানে ইনভলভ করা হবে এবং আমাদের মতামতগুলো নেওয়া হবে, এবং সেই অনুযায়ী যদি আমার মনে হয় যে নীতিমালাগুলো তৈরি হয় তাহলে কিন্তু একটা উইন উইন সিচুয়েশন হবে, এবং তাহলে কিন্তু আমার মনে হয় একটা ভালো কিছু আমরা দেখতে পারবো। পলিসি তো অনেক হয়, মানে পলিসি ফর্মুলেশন তো আমরা দেখতে পাই, কিন্তু ইমপ্লিমেন্টেশনের সাথে এই পলিসি ফর্মুলেশনটার গ্যাপটা কোথায় পাই, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? মানে এনফোর্সমেন্টের অভাব অনেক সময় যেটা হয়, যদিও আমি বলবো না যে আমাদের এই আইসিটি সেক্টরে যে নীতিমালা রয়েছে সেটার এনফোর্সমেন্টের কোনো মানে ল্যাকিং আছে, সেটা আমি বলবো না। নীতিমালা ছিল না, এখন সমস্যা হয়েছে, এরকম হচ্ছে। যেমন আপনার মনে আছে কিনা, যখন আমাদের ই কমার্সের সেরকম কোনো নীতিমালা ছিল না, এবং তখন নানা রকমের অনেকগুলো কোম্পানি এসে তারা যা ইচ্ছা তাই করেছে। তো সেটা যখন আমরা ঠেকে শিখেছি তখন আমরা ই কমার্স নীতিমালা তৈরি করেছি। এখানে আমাদের মতামত নেওয়া হয়েছিল, আমি নিজেই ছিলাম ওই কমিটিতে। সো তখন সেই নীতিমালাটা তৈরি করা হয়েছে। এখন ওই নীতিমালাটাকে যাতে সবাই মেনে চলে, এনফোর্সড হয়, সেটা আসলে এটা তো কন্টিনিউয়াস প্রসেস। আমি 3 মাস করলাম আর তারপরে আবার ভুলে গেলাম সেটা হবে। তো ওইটা আমাকে একটা রেগুলার এনফোর্সমেন্ট, এবং হ্যাঁ, এবং রেগুলারলি আমাকে ওটা মনিটর করতে হবে যেটা ঠিক মতো নীতিমালাটা মেনে চলা হচ্ছে কিনা। আপনি ইকোসিস্টেম ডেভেলপমেন্টের উপর বেশ গুরুত্ব দিয়েছেন, এক্ষেত্রে আপনার মতে আসলে একটা পূর্ণাঙ্গ আইসিটি ইকোসিস্টেমের মূল উপাদানগুলো কি কি? আইসিটি ইকোসিস্টেমের যেমন নাম্বার 1 হচ্ছে, আমার এখানে তো কাঁচামাল হচ্ছে মানুষ, মেধা। সেই মেধা তৈরি করতে হবে। সো মেধা তৈরি করার আগে তো আমি এর আগেই বললাম যে সমস্যাটা কি, আমরা জ্ঞান দিচ্ছি কিন্তু দক্ষতা দিচ্ছি না। সো মেধা এবং দক্ষ ওয়ার্কফোর্স তৈরি করতে হবে, এবং এটার একটা কন্টিনিউয়াস সাপ্লাই থাকতে হবে, যে আমি শুধু 5,000 বা 10,000 মানুষকে ট্রেনিং দিলাম তারপরে চুপ করে বসে থাকলাম 5 বছর, তাহলে তো হবে না। এটাকে আমাকে কন্টিনিউয়াস করতে হবে যাতে তারা কন্টিনিউয়াসলি ইন্ডাস্ট্রিতে আসতে পারে, এটা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমার যে ইন্ডাস্ট্রির যে আমার যে আইটি কোম্পানিটা আছে, সেই কোম্পানিটার জন্য ফাইন্যান্সিং আমাকে এনশিওর করতে হবে। তার জন্য যে অ্যাক্সেস টু ফাইন্যান্স সেটাকে আমার সহজীকরণ করতে হবে। যেটা হয় যে আমাদের দেশে কোম্পানিগুলো তো ছোট, তারা আসলে ব্যাংকে যখন যায় লোন নিতে, তখন 2টা অসুবিধা ফেস করে। একটা হচ্ছে যে ওরা প্রথমেই বলে যে তোমার কোল্যাটারাল কই, তো একটা বাড়ি কই, জমি কই, এগুলো বন্ধক রেখে তখন লোন, তো ওরা তো ওদের কাছে তো কোল্যাটারাল হচ্ছে আপনার মেধা, ইন্টালেক্ট। সো এটা তো আর কিভাবে, সো এইগুলোকে এই নীতিমালাকে ঠিক করতে হবে, সহজীকরণ করতে হবে। আরেকটা সমস্যা হয় যে বলতে হয় তোমরা তো আগে কখনো লোন দাওনি, তোমার তো কোনো ক্রেডিট হিস্ট্রি নাই, তো লোন একবার দিলে তারপর না ক্রেডিট হিস্ট্রি হবে। সো এইসব কিছু প্রবলেম রয়েছে। সো অ্যাক্সেস টু ফাইন্যান্সটাকে আমার ইজি করতে হবে, ফাইন্যান্সিংটাকে। সো এটাও একটা ইকোসিস্টেমের একটা বড় পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে যে আমার যে আমি ফাইন্যান্সিংও পেলাম, আমার লোকও আছে, একটা ভালো জিনিস তৈরি করেছি, কিন্তু এটা আমি মার্কেট করতে পারছি না, দেশেও করতে পারছি না, বিদেশেও করতে পারছি না।
এইটাকে আমার যদি আমি একটা একটা সিস্টেম থাকে, একটা একটা এটার জন্য ফোরাম থাকতে পারে, বিভিন্ন চেম্বার অফ কমার্স তাদের মাধ্যমে হতে পারে, সরকারের যে সংস্থাগুলো আছে তাদের মাধ্যমে হতে পারে। সো এই তিনটা হচ্ছে মেন জিনিস। একটা আমি যদি আইটি সেক্টরের একটা বৃহত্তর মানে ভাবে চিন্তা করি যে ইকোসিস্টেম, এই তিনটা আমাদেরকে এনশোর করতে হবে। তো আমাদের দেশে যেটা হচ্ছে যে তিনটাতেই কোনো না কোনো জায়গায় একটু শর্টকামিংস আছে। কোন কম্পোনেন্টে বেশি দুর্বল মানে? আমি বলবো যে একদম প্রথমটাই, আমার যে দক্ষ জনশক্তি তৈরি, ওইটা সবচেয়ে বেশি দুর্বল। তার কারণ হচ্ছে যে আমরা এনাফ তৈরি করতে পারছি না। আমাদের যত দরকার অত এনাফ যথেষ্ট পরিমাণে আমরা দক্ষ কর্মক্ষম লোক আমরা তৈরি করতে পারছি না, এবং তার ফলে আমরা যেই গতিতে দৌড়াতে চাচ্ছি সেই গতিতে দৌড়াতে পারছি না। আপনি বলেছেন বাংলাদেশ এখন আর শুধু চিপ লেবার মার্কেট নয়, বরং একটা পটেনশিয়াল ইনোভেশন হাব। এক্ষেত্রে আসলে এই পারসেপশনটাকে বাস্তবায়ন করতে হলে ইনোভেশন ইকোসিস্টেমে কি ধরনের পরিবর্তন আনতে হবে? সবচাইতে প্রথম হচ্ছে যে আমরা ইনোভেশন জিনিসটা আসলে বুঝতে হবে। ইনোভেশন মানে কি? ইনোভেশন মানে হচ্ছে মানে ইনোভেশন মানে 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 কিন্তু আবিষ্কার করা না, ইনভেনশন না। ইনভেনশন আমার দরকার নাই। আমি সবসময় বলে থাকি যে আমাদের দেশে তো সমস্যার অভাব নাই। আমরা ডান দিক বাদিক তাকালে কিন্তু অনেক সমস্যা, হাজারো সমস্যা। আমি কোনো একটা সমস্যা নিয়ে যদি চিন্তা করা শুরু করি, ওইটার হয়তো কোনো একটা সমাধান এখন হচ্ছে, আমি একটু অন্যভাবে চিন্তা করলাম, অন্যভাবে সমাধানের চেষ্টা করলাম, একটু সহজভাবে সমাধানের চেষ্টা করলাম, আউট অফ দ্য বক্স চিন্তা করলাম। এইটাই হচ্ছে ইনোভেশন। সো এই ইনোভেশনটা মানে এই যে নতুনভাবে চিন্তা করা, এই জিনিসটা আমরা করতে পারছি না বলে আমরা আসলে এই এখনকার যে নতুন যে বিশ্বের যে প্রতিযোগিতা, সেখানে আমরা বারবার পিছিয়ে পড়ছি। ইনোভেশন ইন্ডেক্সে আপনি জানেন যে বাংলাদেশ অনেক অনেক পিছনে, 100 কততম জানি, 136 না কত আমার খেয়াল নাই, বাট অনেক পিছনে আমরা সারা পৃথিবীতে। সো এটার একটা বড় কারণ হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে যখন আমরা স্কুলে যাই, আমাদেরকে যে লেখাটা বা যে লেখাপড়াটা করানো হয় সেটা না, আমরা মৌলিক চিন্তা করি না, আমরা সৃজনশীল চিন্তা করি না, ক্রিয়েটিভিটি নিয়ে ইয়ে করি না, এনকারেজও করা হয় না। ওই বইতে যা আছে সেটা পড়ো, সেটা মুখস্থ করো, সেটা ইয়ে দাও, পরীক্ষা লিখে দাও, ভালো নম্বর পাও, এতটুকু পর্যন্ত। সে না লিখলে মার্ক কমও দেওয়া হয়, মার্ক কম দেওয়া হয়। যেমন সেদিন মানে একজন বলছিলেন যে আপনি একটা নদী ভ্রমণ রচনা ম্যাট্রিকের পরীক্ষায় খুব আসে, তো নদী ভ্রমণ রচনা লিখতে দিলে আপনি এখন ওই দেখা যাবে যে আপনিও যেটা লিখেছেন আমিও সেটাই মোটামুটি লিখেছি, বিকজ আমরা একই বই থেকে পড়েছি। কিন্তু এটা তো আসলে আপনার অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা এক হওয়ার কথা না। আপনি এক নদীতে আপনি শীতলক্ষায় ভ্রমণ করেছেন, আমি বুড়িগঙ্গায় মেঘনায় ভ্রমণ করেছি, ধরেন কথার কথা, আমার অভিজ্ঞতা আরেক রকম হওয়ার কথা। তো এই যে আমি নিজে থেকে লিখবো, এটা কিন্তু এনকারেজও করা হয় না। এটা ওই ধরেই নেওয়া হয় যে হ্যাঁ এই গদবাদা লিখেছে, এটা সে 10-এ 10 বা 10-এ 8 পেয়েছে, জিপিএ 5 টাইপ পাম। তো এই যেটা বলছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন এনে আমাদেরকে সৃজনশীল চিন্তা করা শেখাতে হবে। তো এই সৃজনশীল চিন্তা করা যখন শেখানো হবে, তখনই আমি কিন্তু যখন বড় হবো আস্তে আস্তে আমি আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারবো, এবং তখন নতুন ইনোভেশন আমার চলে আসবে। ইনোভেশন যদি না থাকে তাহলে কিন্তু আমি যে প্রজেক্টগুলো করছি সেই প্রজেক্টগুলো কিন্তু বেশি দূর যেতে পারবে না। আমাদের দেখেন না যে আমরা একটা কমপ্লেন কিন্তু প্রায় শুনি যে বাংলাদেশে অনেক স্টার্ট আপস আছে, কিন্তু সব স্টার্ট আপসগুলো হচ্ছে মানে কেউ সেভাবে সাকসেসফুল হতে পারে না। এটা একটা কমন ফেনোমেনন, বিকজ দেখা যায় যে 90% সারা ওয়ার্ল্ড ওয়াইড 90% ফেল করে, 10% সাকসিড করে। আমাদের দেশে সেটাও হয় না। তার কারণ হচ্ছে কি, যে ওই যে 10% ওরাও কিন্তু দেখা যায় যে কপি পেস্ট করেছে। তো কপি পেস্ট করলে আসলে হবে না। কপি পেস্ট না করে আমাদেরকে নিজেদের একটা ইনোভেশন উদ্ভাবন নিয়ে আসতে হবে। তো তাহলেই কিন্তু আপনার ওটা চলবে, মানুষ ওটা নিবে, ইনভেস্টররাও ওখানে ইনভেস্ট করতে চাইবে। এক্ষেত্রে স্কেলিং আপটা এত কঠিন কেন? মানে লোকাল মার্কেট লিমিটেশন কি এখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে? না, স্কেলিং হচ্ছে ওই যেটা আমাদের দেশে তো স্কেলিং আসলে কোনো ব্যাপারই হওয়ার কথা না। কারণ হচ্ছে যে আমাদের এখানে 17 কোটি 18 কোটি মানুষ, এত বড় মার্কেট, এখানে তো আসলে আপনার প্রচুর সুযোগ। আপনি একটা জিনিস বানালে, একটা প্রোডাক্ট বানান, একটা সলিউশন বানান, এটার কত কনজিউমার মানে পটেনশিয়াল কনজিউমার কাস্টমার রয়েছে।
তো এইখানে তো আসলে ওইটার সমস্যা হওয়ারই কথা না। হয় ওই যে যেটা বলছিলাম যে আপনার প্রোডাক্টটা হয়তো কাগজে কলমে ভালো, কিন্তু আসলে ওইটা ওইভাবে চলবে না, গুণগত মানে মান সম্পন্ন। গুণগত মান নাই বা নতুন কিছু না, মানে কপি পেস্ট আপনি আসলে হবে না। আর আমাদের দেশে তো একটা হুজুগ আছে, দেখেন না, যে একজন কেউ শুরু করলে সবাই একই জিনিস করে, সবাই কপি পেস্ট করে। তো ওইটা করলে হবে না। তো যারা আসলে স্টার্ট আপ নিয়ে চিন্তা করে তাদেরকে কিন্তু এখান থেকে বের হয়ে আসতে হবে, যে আমি ঠিক আছে কপি করতে পারি। যেমন মনে করেন কথার কথা, পাঠাও যখন শুরু করলো উবারকে নকল করে, যে ঠিক আছে আমি এরকম ভাবে উবারের মতো একটা সার্ভিস দিব, কিন্তু ওরা গাড়ির বদলে মোটরসাইকেল দিয়ে করলো, যেটা উবারও ছিল না। পরে কিন্তু উবার বাধ্য হয়ে পাঠাওকে ফলো করেছে। সো এই যে জিনিসটা, এরকম কপি পেস্ট করো, কিন্তু একটা তুমি নতুন এলিমেন্ট যোগ করো সেখানে, নতুন একটা উদ্ভাবনী কিছু একটা সেখানে থাকুক, তাহলেই এটা স্কেল আপ করা যাবে। গ্লোবাল ইনভেস্টরদের কাছে আসলে বাংলাদেশের আইসিটি সেক্টরটা আসলে কিভাবে ক্রেডিবিলিটি তৈরি করতে পারছে? যতটা হওয়া উচিত ততটা হচ্ছে না। মানে আমাদের দেশে, আমাদের মতো দেশে 17 কোটি 18 কোটি মানুষের মতো দেশে, এখানে আমাদের যে পরিমাণে স্টার্ট আপে ইনভেস্টমেন্ট হওয়ার কথা, মানে বিদেশি ইনভেস্টমেন্ট আসার কথা, সেটার একটা ফ্র্যাকশনও আসে না। সো এটা আসলে খুবই দুঃখজনক। দেখা যাবে যে আমাদের স্টার্ট আপ তো আর বেশি দিন হয়নি, কত 8 বছর 10 বছর হয়েছে ম্যাক্সিমাম। এই 8-10 বছরে আমাদের এখানে দেখা যাবে যে হয়তো মানে নট ইভেন $1 বিলিয়ন টোটাল করলে আপনার ইনভেস্টমেন্ট এসছে। ইনফ্যাক্ট আরো অনেক কম, আমার তো মনে হয় 600-700 মিলিয়নের বেশি হয়নি। অথচ আপনি দেখবেন যে ইন্দোনেশিয়া যান, ইভেন পাকিস্তানে যান, আপনি দেখবেন ওরা বছরে হয়তো 500-600 মিলিয়ন করে ইনভেস্টমেন্ট পাচ্ছে, ইফ নট মোর। সো ওই যে যেটা বললাম, যে আমাদের ওই ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আসতে হবে, যেই ইনোভেটিভ প্রোডাক্ট স্কেলেবল। আর বিদেশি ইনভেস্টমেন্ট আনার জন্য যেটা বিদেশি ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করবে, সেটা হচ্ছে এই স্কেলেবিলিটিটা শুধু আপনার বাংলাদেশের মধ্যে না, এটা আপনার ওয়ার্ল্ড ওয়াইড যদি স্কেলেবল করা যায়, তাহলে তারা আরো বেশি ইন্টারেস্টেড হবে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রেক্ষাপটে আসলে এআই, ক্লাউড বা সাইবার সিকিউরিটির এগুলো এখন বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশ এক্ষেত্রে কতটা প্রস্তুত? মানে আমরা কি বলতে পারি যে উই আর রেডি এই রেভলিউশনটাকে ফেস করার জন্য? সম্পূর্ণ রেডি না। ওই যে আগেন আমাদের দক্ষতার অভাব, দক্ষ মানুষের অভাব। আপনি মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে কি? ধরেন এআই নিয়ে যদি আমরা কথা বলি, এআই নিয়ে কাজ করার মতো আমাদের বাংলাদেশে কয়টা মানুষ রয়েছে? আমরা এআই ব্যবহার করি, চ্যাট জিপিটি রোজই হয়তো ব্যবহার করছি, বাট তো আমি ইউজার হয়ে গেলাম, আমি তো তৈরি করছি না। আমার যে লোকাল যে এলএলএম যেটাকে বলে, আমরা সেই লোকাল যে একটা এআই, সেটা তো আমরা এখন পর্যন্ত তৈরি করতে পারিনি। অথচ অন্যান্য দেশগুলো কিন্তু এগুলো নিয়ে কাজ করছে, তারা কিন্তু লোকাল তাদের দেশের জন্য এআই তৈরি করছে। আপনি যদি মানে আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে আমাদের এখানে যদি আমরা এরকম একটা সিস্টেম করতে পারতাম, যে আপনি একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন বা একটা ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি শুধু ওই কিছু একটা লিখবেন যে আমি কিভাবে করব, আপনাকে সমস্ত প্রসিডিওর নিয়ে করে একেবারে আপনাকে বাংলাদেশে কিভাবে করবেন, বা ঢাকা শহরে যদি আরো স্পেসিফিক বলি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশনে আপনি কিভাবে ট্রেড লাইসেন্স করবেন, সেটা আপনাকে একেবারে গাইড করে নিয়ে গেল। তো এইটার জন্য তো আপনার একটা লোকাল মানে তৈরি করতে হবে, এআই তৈরি করতে হবে। সো ওই জিনিসগুলো এখনো আমরা আসলে রেডি মানে করছি না। তারপর ধরেন আইওটির জন্য আমাদের ধরেন একটা ভালো 5G নেটওয়ার্ক লাগবে। 5G নেটওয়ার্ক সারা বাংলাদেশে তো তৈরি হয়নি। কেন তৈরি হয়নি সেটার তো কারণ আছে, সেটা তো আমি এর আগে বললাম, লোকাল কন্টেন্ট নাই, কেন করবে তৈরি, মানে অপারেটররা কেন ইনভেস্ট করবে, সেটা অন্য কথা। বাট এটা রেডি না, ইনফ্রাস্ট্রাকচারটা রেডি না। সো সেই জন্য এটার অ্যাডভান্টেজ আমরা নিতে পারছি না। আপনি এই যে মনে করেন টেলিমেডিসিন কি? আপনি মনে করেন টেলিমেডিসিন মানে শুধু আমি ওই ভিডিও কল করে ডাক্তারের সাথে কথা বললাম, এটা তো না। একজন ডাক্তার সে অ্যাকচুয়াল, বা একজন সার্জন সে অ্যাকচুয়াল ঢাকায় বসে চিটাগংয়ে অপারেশন করছে, কারণ অপারেশন করছে একটা দুইটা রোবটিক হ্যান্ডস, আর সে অপারেট করছে ঢাকা থেকে। এই জিনিসটা আপনি কখন করতে পারবেন? যখন আপনার একটা ভালো 5G নেটওয়ার্ক থাকবে। মানে উইক নেটওয়ার্ক থাকলে আপনি অপারেশনের মাঝখানে চলে মানে নষ্ট হয়ে গেলে আপনার তো মানে রোগী মরে যাবে। তো এই ধরনের, আমি এটা বলতে চাচ্ছি যে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার আমাদের জন্য রেডি না। তো এই যে আইওটি বলি, এআই বলি, এগুলো নিয়ে আমরা এখনো আসলে
ঠিকভাবে কাজ করতে পারছি না, আমরা এটার যে অ্যাডভান্টেজগুলো নিতে পারছি না, এটার জন্য আমাদেরকে ইমিডিয়েটলি মানে এটা উইদাউট লুজিং এনি মানে ইভেন না সিঙ্গল ডে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে, আমাদের একাডেমিগুলোকে এগিয়ে আসতে হবে, আমাদের সরকারকে এখানে ইনসেন্টিভ দিতে হবে, সরকারকে বলতে হবে যে তুমি যদি মানে কোনো একটা কোম্পানিকে বা কোনো একটা ইউনিভার্সিটিকে বলতে হবে তুমি যদি এআই নিয়ে কাজ করো ইনভেস্টমেন্ট তাহলে তোমাকে একটা সুযোগ দেওয়া হবে, তোমাকে একটা সুবিধা দেওয়া হবে, তোমাকে একটা ট্যাক্স ব্রেক দেওয়া হবে, হোয়াটএভার, এই ধরনের ইনসেন্টিভ দিতে হবে আপনি মানে এখানে, এবং এটা খুব দেরি হয়ে গেছে, এটা কিন্তু এখন না করলে আমরা অনেক পিছিয়ে যাব। এক্ষেত্রে আমরা অ্যাডাপ্টার যে বলছিলাম যে আমরা বেশিরভাগ সময় অ্যাডাপ্টার হিসেবে রয়েছি, ক্রিয়েটর হওয়ার জন্য আসলে এই ধরনের পদক্ষেপটা মানে সাথে সাথে নেওয়ার জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের পক্ষ থেকে? ওই যেটা বললাম যে সরকারকে এগিয়ে আসতে হবে, ইনসেন্টিভ দিতে হবে। সরকার যদি বলে যে তোমার কোম্পানি কোনো একটা এআই সিস্টেম ডেভেলপ করেছে, যদি এটা প্রমাণ করতে পারো তাহলে তুমি এই বছরের যে ট্যাক্স, ইনকাম ট্যাক্স, সেখানে একটা তুমি রিবেট পাবে। কথা এটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম যে এই ধরনের কোনো ইনসেন্টিভ যদি দিতে পারে তাহলে আমার মনে হয় অনেকেই ইন্টারেস্টেড হবে এআই নিয়ে কাজ করার, এগুলোতে ইনভেস্ট করার। আরেকটা জিনিস আমার এই সুযোগে একটু বলে রাখি, যেহেতু সরকারের রোল নিয়ে কথা বলছি, আমাদের বাংলাদেশে কিন্তু কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয় না, কোনো গবেষণা হয় না। সো মানে খুবই ইনসিগনিফিক্যান্ট হলেও সেটা খুবই ইনসিগনিফিক্যান্ট। সেই মানে গবেষণা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার মেধাসত্ব তৈরি হবে না, আইপি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি তৈরি হবে না। এইটার একটা বড় উদাহরণ হচ্ছে যে এই যে বারবার করে আমি বলছি 40 বছর ধরে আমরা গার্মেন্টস নিয়ে কাজ করছি, এখনো কিন্তু আমরা দর্জিগিরি করছি। হ্যাঁ, আমরা আরেকজনের ব্র্যান্ড কাপড় এখানে কাটছি, সেলাই করছি, ভাঁজ করছি, প্যাকেট করছি, পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমরা নিজস্ব কোনো ব্র্যান্ড তৈরি করতে পারিনি। আমরা নিজস্ব যদি একটা ব্র্যান্ড তৈরি করতে পারতাম তাহলে কিন্তু আমরা ডিকটেট করতে পারতাম। যেমন মনে করেন কথা যেই শার্টটা আমরা $5 বানাই সেটা হয়তো $50 বিক্রি হচ্ছে আমেরিকার মার্কেটে। আমরা তখন কিন্তু আমাদের নিজস্ব যদি ওরকম একটা ব্র্যান্ড তৈরি করতে পারতাম, আমরা 50 না হোক আমরা $30 বিক্রি করতে পারতাম। আমাদের যদি এই এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের যদি এই বিভিন্ন ফ্যাসিলিটি, ডিউটি ফ্রি, অ্যাক্সেস, জিএসপি, হ্যান এগুলো যদি উঠে যায় তখন তো আমরা অন্যান্য অনেকগুলো দেশের সাথে কম্পিট করা শুরু করব। আমাদের নিজস্ব যদি মেধাসত্ব থাকতো আমরা সেটা নিয়ে আমরা ইয়ে করতে পারতাম। আপনার ওষুধের বেলায় কি হবে, আপনি এখন আমরা ওষুধ তো রয়্যালটি ফ্রি বানাচ্ছি, আমাদের নিজস্ব কোনো গবেষণা নেই। নিজস্ব গবেষণায় যদি আমরা মেধাসত্ব, নিজস্ব আইপি তৈরি করতে পারতাম, আমরা রয়্যালটি ছাড়া আমরা নিজস্ব ওষুধ তৈরি করতে পারতাম। সো আপনার যখন ওই ট্রিপস এগ্রিমেন্ট যখন শেষ হয়ে যাবে তখন তো আপনাকে ওষুধের জন্য অনেক বেশি করে দাম দিতে হবে, ওষুধের দাম বেড়ে যাবে সেটা। সো এই জিনিসগুলো আসলে গবেষণাকে আপনার এনকারেজ করতে হবে। কিভাবে এনকারেজ করবেন? সরকার বলবে যে ঠিক আছে, একটা মানে গবেষণা তো বেশিরভাগ হয় হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে। তো মনে করেন আমার কোম্পানি সে ওষুধ বানায়, তো আমি বলবো যে ঠিক আছে একটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিকে আমি এই কয়েক কোটি টাকা দিব, আগামী 3 বছর তুমি রিসার্চ করো, আমার জন্য একটা রিসার্চ করে যেটা বানিয়ে দিবে সেটা আমি কমার্শিয়ালাইজ করব, কিন্তু এই 3 কোটি টাকা তোমাকে গ্র্যান্ট দিলাম। তো এখন কি হচ্ছে, এখন কোম্পানিগুলো না এই টাকাটা খরচ করতে চায় না, তারা কপি পেস্ট করে বিদেশ থেকে, ঠিক আছে। কিন্তু সরকার যদি বলতো যে না, তুমি যদি 3 কোটি টাকা দাও তোমাকে আমি ট্যাক্স ব্রেক দেব, রিসার্চের জন্য যদি দাও তোমার ওই 3 কোটি টাকার ধরেন 5% আমি ট্যাক্স ব্রেক দেবো তোমাকে। শুধু তাই না, সরকার যদি বলতো যে হ্যাঁ তুমি যদি 3 কোটি টাকা দাও রিসার্চ করার জন্য, আমিও 3 কোটি টাকা দেবো, সরকার থেকেও 3 কোটি টাকা দেবে, তাহলে আরো ভালো রিসার্চ হবে। সো এইখানে সরকারের একটা বড় রোল রয়েছে, আমাদেরকে উৎসাহিত করতে হবে সো দ্যাট কোম্পানিগুলো কিন্তু আসলে ব্যবসা করে, তারা কিন্তু আসলে দেখবে যে দিন শেষে সে টাকা পাচ্ছে কিনা, সে নিজে থেকে পকেট থেকে খামাখা কেন খরচ করবে, সে খরচ করবে তখনই সে যদি কোনো ইনসেন্টিভ পায়। আমরা যেটা গভর্নেন্স নীতি নিয়ে কথা বলি, যে স্টেট রেগুলেশন আর মার্কেট ফ্রিডমের মধ্যে যে ব্যালেন্সটা, এটা আসলে কিভাবে নির্ধারণ করা? আপনি যত বেশি ডিরেগুলেট করবেন তত বেশি বিজনেস বাড়বে, এটা কিন্তু একটা মানে কি বলবো, সে একটা সূত্রই বলতে পারেন, থাম্ব রুল বলতে পারেন সারা পৃথিবীতে। আপনি যত বেশি চিপে ধরবেন তত বেশি কিন্তু মানে রেগুলেট করার চেষ্টা করবেন, তত বেশি সমস্যা হবে এবং তত বেশি ক্রাইমও হবে, তত বেশি আবার
মানে সেটা উল্টো দিকেও আছে। সো হ্যাঁ, আমাদের কিছু তো রেগুলেটরি অথরিটি থাকতেই হবে, সেটা আমি টেলিকম বলি আর যেটাই বলি না কেন, কিন্তু কিছু ফ্রি হ্যান্ডস না দিলে, আপনি যদি এরকম মনে করেন যে না, যেমন একটা আমাদের দেশে এটা হয়েছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। অনেক আগে, ধরেন এখন থেকে 15 বছর আগে বা এরকম 16-17 বছর আগে, আইপিটিভি, যেটা আমরা এখন নেটফ্লিক্স দেখছি, এই যে আইপিটিভি, আইপি বেসড টিভি, এটা আমাদের বাংলাদেশে আমরা শুরু করতে চেয়েছিলাম। আমরা তখন শুরু করতে চেয়েছিলাম যে বাংলাদেশে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, তারা আইপিটিভি সার্ভিসও দিতে পারবে। তখন আমাদের দেশের যে বিটিআরসি আছে, টেলিকম রেগুলেটরি কমিশন, তারা বলেছে যে এটা করা যাবে না। কেন করা যাবে না? বিকজ এটার ব্যাপারে আমাদের কোনো নীতিমালা নাই। তো নীতিমালা নাই, তাহলে তো করা যাওয়া উচিত। আপনার এই রুমটার মধ্যে কিন্তু কোথাও লেখা নাই যে ধূমপান নিষেধ। তার মানে কি? তার মানে আমি কিন্তু ধূমপান করতে পারি, তাই না? কোথাও লেখা নাই কিন্তু নিষেধ। ওইখানে কিন্তু কোথাও লেখা নাই যে আইপিটিভি করা নিষেধ, তাহলে তো আমি আইপিটিভি করতে পারা উচিত। ওরা বললো না, এটার যেহেতু কোনো পারমিশন দেওয়া নাই, এজন্য আপনি আইপিটিভি শুরু করতে পারবেন না। অথচ এই টেকনোলজি আমাদের এই আরো 15 বছর আগে কিন্তু ছিল। সো ওইটা যদি তখন করতো, আমাদের দেশেই হয়তো আরেকটা নেটফ্লিক্স তৈরি হয়ে যেত, একটা না হয়তো আর মাল্টিপল জিনিস তৈরি হয়ে যেত। সো এই যে এইটাই হচ্ছে সমস্যা, যে আপনি যত বেশি রেগুলেশন থাকা ভালো, কিন্তু চিপে ধরবেন না। চিপে ধরলে আমরা বিজনেস গ্রো করতে পারবে না। পলিসি আনপ্রেডিক্টেবিলিটি হচ্ছে ইনভেস্টরকে কিভাবে প্রভাবিত করে? এক্ষেত্রে আসলে স্টেবল ফ্রেমওয়ার্ক তৈরি করতে কি কি প্রয়োজন? পলিসি ইনকনসিস্টেন্সি হলে তো ধরেন কোনো ইনভেস্টর আসবে না। আমাকে আজকে বলা হলো যে তুমি যদি এখানে ইনভেস্ট করো, তাহলে তুমি 5 বছর ট্যাক্স হলিডে পাবে বা 10 বছর ট্যাক্স হলিডে পাবে। পরের বছরে দেখা গেল এটা চেঞ্জ হয়ে বলে না না না, 10 বছর তো না, এটা 3 বছর। তাহলে তো আমার ইনভেস্টমেন্ট ইজ অ্যাট এ রিস্ক। আমাকে এখন বলা হচ্ছে, এখন বাংলাদেশ সরকার বলছে যে কেউ যদি এখানে হাইটেক পার্কে ইনভেস্ট করে, তাহলে সে তার যে প্রফিটটা, সেটা 100% সে তার দেশে নিয়ে যেতে পারবে। 2 বছর পরে আমি ইনভেস্ট করলো, মানে একজন ইনভেস্ট করলো, 2 বছর পরে বলা হলো না না, 100% নিতে পারবে না, তোমাকে এনে 50% রেখে দিতে হবে। তো এই ধরনের কনসিস্টেন্সি হলে তো হবে না। সো এই পলিসি কনসিস্টেন্সি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে গ্যারান্টি করতে হবে যে না, এই যে পলিসিটা তৈরি হলো, আগামী 10 বছর এটা কোনো চেঞ্জ হবে না। 10 বছর না হোক, 5 বছর হোক, সেটা বলে দিতে হবে যে না, 5 বছর পর্যন্ত গ্যারান্টিড। তাহলে ইনভেস্টর বলতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমি ইনভেস্টটা করি, আমি এই রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট করছি। এটাই। আদারওয়াইজ তো আপনার মাঝপথে গিয়ে হবে না। চেঞ্জ হয়ে গেলে তো। আমরা একদম শেষের দিকে আমরা নলেজ বেসড ইকোনমি নিয়ে কথা বলেছি। এক্ষেত্রে আসলে বাংলাদেশ এখন নতুন সরকার গঠিত হয়েছে। একটা শক্তিশালী ডিজিটাল ইকোনমি গড়তে হলে এই মুহূর্তে আসলে কি কি ধরনের স্ট্র্যাটেজিক শিফট দরকার? আপনার টপ 3 প্রায়োরিটিস কি হবে? নাম্বার 1 ইজ দক্ষ জনবল তৈরি করা। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং দক্ষ জনবল যখন আমি বলছি, কিসে দক্ষ? 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যে টেকনোলজিগুলো রয়েছে, এআই, ডেটা অ্যানালিটিক্স, আইওটি, মানে এই জিনিসগুলোতে আমার মানুষ দক্ষ তৈরি করতে হবে। কিভাবে করবে সেটা অন্য কথা, মানে এইটা একটা সবচেয়ে বড় প্রায়োরিটি। 2 নম্বর হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচার, বোথ ফিজিক্যাল হার্ড ইনফ্রাস্ট্রাকচার, সফট ইনফ্রাস্ট্রাকচার, মানে পলিসি এবং অবকাঠামো, দুইটাই আমাকে এনশিওর করতে হবে যে যেটা আমি করতে চাচ্ছি সেটাকে যাতে সাপোর্ট করতে পারে। এখন কথার কথা, আমি চাচ্ছি যে আমাদের দেশের যারা বেকার যুবক রয়েছে, তারা যাতে ফ্রিল্যান্সিং করে তারা জীবিকা নির্বাহ করতে পারে। অথবা আমি চাচ্ছি যে একেবারে যারা গৃহবধূ রয়েছে একটা গ্রামে, সে একটা আচার বানিয়ে যাতে সে অনলাইনে বিক্রি করতে পারে। তো তার জন্য তো তার ওই রকম ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে সেই গ্রামে, তাই না? তার যদি ওই ইন্টারনেট কানেকশন না থাকে, তাহলে তো সেই ডিজিটাল ইকোনমিতে পার্টিসিপেট করতে পারবে না। সো এইটার জন্য আমাকে একটা ভালো অবকাঠামো, রোবাস্ট অবকাঠামো আমার এনশিওর করতে হবে, যেটা এখনো নাই বাংলাদেশে। আর 3 নম্বর যেটা আপনি বললেন 3টা বলতে, তো সেটা হচ্ছে যে একটা কমন ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার আমার তৈরি করতে হবে, যেটা একটা লাইক মাস্টার প্ল্যান। আপনি যখন একটা শহর তৈরি করেন, একটা মাস্টার প্ল্যান থাকে। তো রাতারাতি তো সবকিছু হয়ে যায় না।
হয়তো কোনো একটা জিনিস আগামী 3 বছরে হলো, তারপরে আবার আরো 3 বছরে অন্য জিনিস হলো, এভাবে আস্তে 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 আস্তে, কিন্তু ওই প্ল্যান অনুযায়ী হবে। তো এই জিনিসটা যখন হতে পারবে, মানে এই জিনিসটা যখন থাকবে, আমার এই মাস্টার প্ল্যানটা, আর্কিটেকচারটা থাকবে, তখন কিন্তু আমি আসলে মানে বিভিন্ন জিনিস, নাহলে হবে কি, এই এই মন্ত্রণালয় এরকম একটা জিনিস তৈরি করলো, আরেকটা এজেন্সি আরেকরকম তৈরি করলো, আরেকটা অধিদপ্তর আরেকরকম তৈরি করলো, এবং তারপর দেখা গেল একজন আরেকজনের সাথে কথা বলতে পারছে না। সো আমাদের কি দরকার, যেমন একটা উদাহরণ দিই, আমাদের একটা আইডি কার্ড আছে না, ন্যাশনাল আইডি কার্ড। এই একটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তো আমরা সবকিছু করতে পারি। এইটাই, দিস ক্যান বি মাই পাসপোর্ট, দিস ক্যান বি মাই আপনার কি বলে ড্রাইভিং লাইসেন্স, দিস ক্যান বি মাই ওই যে আমরা ফ্যামিলি কার্ড, দিস ক্যান বি মাই, মানে সকল কিছু এনিথিং, identity ইভেন ওই কার্ডটা দিয়েই আমি তো মেট্রো রেলেও চড়তে পারি, পারা উচিত। মানে আমার 10টা কার্ড রাখার দরকার কি? কিন্তু তাইলে কি করতে হবে, যদি আমরা এটা করতে চাই তাহলে কি করতে হবে? ওই যে এনআইডির যে ডেটাবেস, ওরা আমার ওই ড্রাইভিং লাইসেন্স বলেন, মেট্রো রেল বলেন, সবার সাথে কথা বলে, আমার ব্যাংক বলেন, সবার সাথে কানেক্টিভিটি থাকতে হবে, ইন্টার কানেক্টিভিটি থাকতে হবে, কথা বলতে হবে। সে এই যে ডেটা এক্সচেঞ্জ, এই ডেটা এক্সচেঞ্জের জন্য আপনার যদি একটা ভালো মাস্টার প্ল্যান না থাকে, তাহলে দেখা যাবে যে হচ্ছে না, আপনার এই ডেটাবেস ওই ডেটাবেসের সাথে মানে সংযুক্ত হতে পারছে না। সো এই জন্য এরকম একটা ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার লাগবে। সো 3টা জিনিস, 1 নম্বর হচ্ছে দক্ষতা, 2 নম্বর হচ্ছে অবকাঠামো, 3 নম্বর হচ্ছে একটা ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার বা মাস্টার প্ল্যান। আমরা আশা করব বাংলাদেশ সরকার এই বিষয়গুলো নিয়ে ভাববে এবং সেভাবে পদক্ষেপ নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার কথা এতক্ষণ শুনেছেন। আমি আসলে হচ্ছে কি অনেক বেশি কথা বলি, তো একসময় অনেক শিক্ষা কথা করেছি, তো অনেক বেশি কথা বলি। সো এই মানে আমি যখন যে কথাগুলো বললাম না, এগুলো আসলে খুব প্যাশনেটলি বললাম। আমি জানি না অনেকে কিভাবে নেবে, কিন্তু আমার খুব খারাপ লাগে যে বাংলাদেশের ছেলেমেয়েরা এত মেধাবী। আপনি যখন দেখবেন এই যে ম্যাথ অলিম্পিয়াড যখন হয়, ব্লক চেন অলিম্পিয়াড হয়, বিভিন্ন নাসার যে কম্পিটিশনগুলো হয়, এখানে কিন্তু আমরা অনেক ভালো করি, কিন্তু কোথায় গিয়ে আটকে যাই, সেটা হচ্ছে যে আমরা ওই ইনোভেশন নাই আমাদের। যখন আমার অঙ্ক কষতে দিচ্ছে, অঙ্ক কষে ফেলছি, কিন্তু যখনই বলছি একটা নতুন কোনো প্রজেক্ট করো, তখন সেটা আমি করতে পারছি না। সো এই সৃজনশীল চিন্তা, এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, শিক্ষা ব্যবস্থার একটা বড় চেঞ্জ আনতে হবে, আর মানুষকে বোঝাতে হবে যে তোমরা কিছু একটা শিখো, এনিথিং। দক্ষতার কিন্তু তোমাকে শুধু প্রোগ্রামিং শিখতে হবে এরকম কিছু নাই। আমার কথা হচ্ছে যে আমি যদি আইটির বাইরেও মানে বলি, দক্ষতা হচ্ছে আমি যদি গিটার বাজানো শিখি, ওটাও কিন্তু একটা দক্ষতা। আমি যদি রান্না করা শিখি, ওটাও একটা দক্ষতা। সো কোনো একটা মানুষের যদি একটা দক্ষতা, কোনো একটা বিষয়ে যদি দক্ষতা থাকে, তাহলে কিন্তু তার ক্যারিয়ার অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। Thank you. দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।